যেটা আমার শরীরে এতদিন ধরে ইনফেকশনটা হয়ে আছে সেটা হয়তো বেড়ে একটা খারাপ কিছুর দিকে গেছে, আর সেই খারাপটা হলো ক্যান্সার বা টিউমার। ক্যান্সার বা টিউমার। প্রীতমটা যথেষ্ট করছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রতি সেই কথাগুলো সত্যি হতে দিলে চলবে না। আজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ তোমরা তো পুরো সত্যিটা জানো না, আর কোনো কিছু অর্ধেক জানাটা কিন্তু ভয়ঙ্কর। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ হাতে চ্যানেল করা আছে, আর গলায়ও আজকে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো কাল রাত্রে, তো সেই কারণে ইঞ্জেকশন দিতে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ওর মাথাটা একটু ছাড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ইঞ্জেকশনটা বাড়িতে দেওয়া হয়নি, ওকে হসপিটালে নিয়ে গেছিলাম, ভিডিওটা করা হয়নি, খুব ইমার্জেন্সির মধ্যে দিয়ে গেছিলাম তো সেই কারণে। তবে হ্যাঁ, একটু রিলিফ পেয়েছে, বাট এরকম ইঞ্জেকশন নিয়ে কদিন আর রিলিফ আরাম পাবে, কারণ কষ্টটা তো ক্ষণের জন্য হয়তো ঠিক হচ্ছে, আবার ওইটা সেটা আবার শুরু হয়ে যাচ্ছে। তো আজকে অর্ককে নিয়ে গেছিলাম, প্রথমে গভর্নমেন্ট হসপিটাল গেছিলাম, কিন্তু গভর্নমেন্ট হসপিটালে দেয়নি, তারপরে প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়ে নার্সিংহোমে নিয়ে গিয়ে ওর ইঞ্জেকশনটা দেওয়া করায়, এই সামনেই আছে। তো এখানে অর্ক দেখো মাকে হাসানোর চেষ্টা করছে, আর অর্ককে নিয়েও গেছিলাম, ও দেখলো ওর মায়ের কষ্টটা দেখে নিজেও কেঁদে দিয়েছিল একটা টাইমে। তবে হ্যাঁ, তোমাদের কাছ থেকে একটাই আবেদন, তোমাদের কাছ থেকে কোনো সিম্পাথি চায় না, শুধু তোমরা আশীর্বাদ করো এবং ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বৃষ্টি সুস্থ হয়ে উঠতে পারে খুব শীঘ্রই। চিকিৎসা চলছে ডাক্তারের কাছে, কিন্তু তার সঙ্গে তোমাদের আশীর্বাদটা দরকার, কারণ আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। ভালোবাসার কাছে তো ঘৃণাও হেরে যায়, এটা সামান্য শরীর খারাপ, ঠিক জিতে যাবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো তো বলা হচ্ছিল না, কারণ প্রীতম তো অত ভালো করে কথা বলতে পারে না গুছিয়ে, আর তোমরা এখনো কিছু কিছু মানুষ এটাই বুঝতে পারছো না যে আমার হয়েছেটা কি। তো আমি একটু থেমে থেমেই কথা বলবো, কারণ আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে সেই কারণে। আর ক্যামেরাটাও ঠিক প্রীতম ধরে আছে পেছনে, তো যেহেতু ওই আমাকে বললো, আর আমি তো ভিডিও দেখিও না আর কমেন্টও পড়ি না, কিছুই না, এখন তো ফোন থেকে অনেকটা ডিট্যাচ। তো বললো যে অর্ধেক মানুষ না বুঝতে পারছে না, তুই যদি একটু বলে দিস তাহলে ভালো হয়, কারণ ও এত কথা বলতে পারে না। তোমরা সবসময় মানে দেখবে ও ক্যামেরার সামনে কমফোর্টেবলি কথা বলতে পারে না। তো তোমাদেরকে বলি তাহলে আসলে আমার হয়েছেটা কি। তো প্রথম থেকেই বলছি, প্রথম কথা আমার আগের থেকেই, তার আগে বলি তো আমার এমনিতেই রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ব্যথা উঠছে, তো সেই কারণে যখন খুব লিমিটের বাইরে চলে যাচ্ছে ব্যথাটা, তখন কিন্তু ওই চ্যানেল করে ইঞ্জেকশন দিতে হচ্ছে, কারণ আমার খাবার ওষুধ খুব একটা দেয়নি সেই জন্য। আর তোমরা জানো কদিন আগে আমি মানে এক সপ্তাহ আগে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, সেখানে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু তোমরা জানো আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার তো হসপিটালে থাকলে চলবে না, কারণ আমার বাচ্চাটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, তো সেই জন্য। তো এটার জন্য অনেকে দেখছি প্রীতমকে দায়ী করছো, যে প্রীতম নিয়ে এসে ঘরে ফেলে দিয়েছে, হসপিটাল লাগলে প্রীতমেরই একটু সাহায্য হতো, এটা তোমাদেরকে আগে বুঝতে হবে, কারণ ওখানে 24 ঘন্টা দেখার জন্য আমাকে কেউ থাকছিল, এখানে 24 ঘন্টা দেখার জন্য থাকছিল না, কিন্তু তবুও একটা হসপিটালে ছিলাম। এটাই সবসময় মানে মানুষ বলে যে হসপিটালে থাকলে সেফ থাকে, এটাই, কিন্তু এটা তোমরা ভুল কথা বলো যে প্রীতম দেখছে না, প্রীতম ফেলে রাখছে। প্রীতম যদি ফেলে রাখে তাহলে করছেটা কি আমাকে, এটা তো তোমাদেরকে বুঝতে হবে। প্রীতম কিন্তু আমাকে ফেলে রাখছে না, প্রীতম নিজের সাধ্য মতো প্রীতম নিজের চেষ্টা করে যাচ্ছে, আর প্রীতম যা করছে কিন্তু ডক্টরের পারমিশন নিয়েই কিন্তু করছে, আর একটা বা দুটো ডক্টর না, এই নিয়ে আমার টোটাল 5খানা ডক্টর দেখানো হয়েছে, 5খানা। তো কোনো ডক্টরের কথা হচ্ছে, প্রথম কথা আমার ডক্টর প্রথমে বললো যে আমার কিডনিতে স্টোন আছে আর সিস্ট আছে, এটাই প্রথমে আমি জানতে পেরেছিলাম। আমার হিমোগ্লোবিন কম আছে, তো হিমোগ্লোবিনটা কৃত্রিমভাবে যেভাবে তৈরি হয় সেভাবে আমার হিমোগ্লোবিন তৈরি হয় না, তো ওইটার একটা প্রবলেম আমার আছে। আর কি প্রেশার তো লো থাকেই, জানো রক্ত কম থাকলে নানা রকম শরীরে রোগ থাকে, এটা তো বলার কথা নয়, অনেকেই আমার থেকে ভালো জানবে ব্যাপারগুলো। তো
রক্ত কম ছিল, স্টোন ধরা পড়েছিল আর সিস্ট এই অবধি ঠিক ছিল। আর তোমরা জানো সিস্টের ব্যথা বা স্টোনের ব্যথা প্রচণ্ড করে, মানে প্রচণ্ড আমার বলতেও চোখে জল আসছে, কারণ রাতের বেলায় আমি যে কি সহ্য করি না সেটা একমাত্র প্রীতম আর অর্ক জানে। তারপরে তো কষ্ট সহ্য করে বাড়িতে আছি শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে। এবার বলবে ছেলের কথা যদি এতই ভাবো তোমার কিছু হয়ে গেলে কি হবে। আমার হওয়াটা অনেক দূরের কথা, আমার ছেলে তার আগেই এমন, তোমরা বলো বলেই তোমাদেরকে দেখায় যে কীভাবে কাঁদে। অনেকে বলছো যে কান্না দেখিয়ে, বাচ্চাটার কান্না দেখিয়ে তোমরা সিম্প্যাথি গেইন করছো। না, তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে যে দেখ ও কাঁদে বলেই আমি থাকতে পারি না। আমি হসপিটালে যদিন ছিলাম তদিন আমার ভেতরটা ছটফট করেছে। সেকেন্ডে ওকে কল করছিলাম, ও কাঁদছিল, মা তুমি কখন আসবে। ইনফ্যাক্ট খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল, তাই না? তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে একটু কষ্ট হচ্ছে কথা বলতে, তাও বলছি কারণ প্রীতম শুধু খারাপ হচ্ছে, ওই কারণে বলা আমার। তো আমার সিস্ট ধরা পড়েছিল, স্টোন ধরা পড়েছিল, হিমোগ্লোবিন কম ছিল এইটা। তারপর আমি আবার ডক্টর কিছু টেস্ট দেয়, যেমন লিভারের টেস্ট দেয়, তারপরে আমার ওটাকে কী বলে গর্ভথলি যেটা হয় সেটাতেও টেস্ট দেয়। তো ওইগুলোতে সব কিছুতেই টেস্ট আমার করানো হয়, আলট্রাসোনোগ্রাফি অনেক রকমের হয়। তো সব কিছু টেস্টের রেজাল্টে যেটা আসে, প্রথম টেস্টের রেজাল্টগুলো যেটা আসে, স্টোন দেখা দেয়, একটা ইনফেকশন দেখা দেয়, এগুলোই দেখা দেয়। তো সেটার হিসাবেই আমার ওষুধ চলছিল। যেই ডক্টরের কথা শুনে আমি ওষুধ খাচ্ছিলাম, সেই ওষুধ খাওয়ার পর থেকে আমার একটু শরীরটা খারাপ হয়, খুবই খারাপ হয় বলতে পারো। তো এতটাই খারাপ হয়ে যায় যে মানে বলতে পারো শিরা টিরাগুলো শুকিয়ে যায়। এবার এই তোমাদেরকে দেখায়, এই যে দেখো আমার হাতের পুরো এই শিরাগুলো আমার পুরো শুকিয়ে গেছে। আর যেহেতু চ্যানেল চলেছে, এই যে দেখো এখানটা এখনও মানে এটা দাঁতে ফুলে আছে এই জায়গাগুলো, মানে এটা তো একটা হাড়, তার উপরে কিন্তু এটা ফুলে আছে। তো ডাক্তার আমার দেখানো বলে তো আমি প্রায় এক সপ্তাহের মতো ঘরে, তারপরে আমার যেটা হয়েছিল যে ঠোঁটটা আস্তে আস্তে না ওই একটু হালকা কালো ঠিক না, একটু হালকা ব্লুইশ হয়ে যাচ্ছিলো। তো সেটা আমি প্রথমে ঘরে আমি বুঝতে পারিনি। আর আমার রক্ত কম আছে, তো সেটাও তোমরা জানো। তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো স্টোনটা আছে, ওইটার জন্যই ব্যথা। তো ডক্টর বললো যে এখন অপারেশন করার কোনো দরকার নেই, তো তুমি বাড়িতে ওষুধগুলো খাও, ওষুধগুলো খেতে হবে। তো যথারীতি ওষুধগুলো খাওয়ার পর আমি এটাও বলি যে আমার অতিরিক্ত কষ্ট হচ্ছে, কিন্তু উনি বারবার একটা কথাই বলে গেল যে ওষুধটা কিন্তু ফাইলটা শেষ করতে হবে, যেমন করেই হোক, কষ্ট হোক আর যাই হোক। ভালো কথা, আমি ওই অবধি ঠিক ছিলাম। তারপরে আমি দেখলাম যে না বাবা, মানে ডাক্তার চেঞ্জ করা হয়। সেই ডক্টরও প্রচুর টেস্ট দেয় আমাকে, টেস্ট দিয়ে উনিও ওষুধ দেন, তাতেও কোনো ফল হলো না। দিয়ে লাস্টে আমাকে হসপিটালে ভর্তি করতে হলো। হসপিটালে অনেক ডক্টরের আন্ডারে আমি ছিলাম, আর যতগুলো ডক্টর আমাকে দেখেছে খুব ভালো ডক্টর। এবার উনি সাসপেক্ট করলো যে জিনিসটা হয়তো, যেটা আমার শরীরে এতদিন ধরে ইনফেকশনটা হয়ে আছে, সেটা হয়তো বেড়ে একটা খারাপ কিছুর দিকে গেছে। আর সেই খারাপটা হলো হয়তো ক্যান্সার বা টিউমার, এরকম কিছু একটা সাসপেক্ট আমার করলো। আর সিমটমগুলি অনেকটা ওরকম ধরনেরই বলছিল। তো সেই কারণে আমার সেইভাবে টেস্টও করা হয়, বায়োপসি টেস্টও করা হলো। তো এখনও সেই টেস্টের রিপোর্ট এখনও হাতে আসেনি, কবে আসবে সেটাও জানি না, কিন্তু দিনের দিন কষ্ট আমার বেড়ে চলেছে। তো এবার জিনিসটা হলো কি, আজকে প্রায় হসপিটাল থেকে আসা কতদিন হলো পিতা? 2 সপ্তাহ হলো। অগস্ট মাসে গেছে, অগস্ট মাসে লাস্ট দিক, সেপ্টেম্বরে হয়েছিল না, আগস্টে হয়েছিল। 3 সপ্তাহ মতো হয়েছে না, সেপ্টেম্বরে বেশি দিন হয়নি, সেপ্টেম্বরেই হয়েছিলাম। ডেটটা ঠিক মনে নেই কবে হয়েছিলাম। তো অনেকদিন হয়ে গেল টেস্ট করিয়ে আসার পর। কিন্তু কি বলতো,
একটা ব্যথা থাকে, সেই ব্যথাটা হচ্ছে স্টোনের জন্য। তো স্টোন বা সিস্ট হলে খুব কষ্ট হয়। আর দ্বিতীয় হচ্ছে আমার ইনফেকশনটার জন্য। এবার ইনফেকশনটা বারবার করে বলছি কোথায়, আমার গর্ভতলিতে হয়েছে। যেটা আমাকে ডক্টর বলেছে আমি সেটাই বলছি, ঠিক আছে? আমি নিজে ডক্টর না, প্রীতমও ডক্টর না, তাই আমাদেরকে ডক্টর যেটা যেটা বলেছে আমরা সেটাই জানি। আবার কোনো ডাক্তার বলছে যে না এটা ইনফেকশন, এটা তুমি বাড়িতে থাকো, পরবর্তীকালে যদি মনে হয় কোনো অপারেট করতে হবে তো করবো। আবার কোনো ডক্টর বলছে না এটা ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু করা দরকার। আবার কোনো ডক্টর তোমাদেরকে বললো ক্যান্সার বা টিউমার। আমি অত খারাপ দিকে চিন্তা করতেই চাইছি না। আর এত খারাপ চিন্তা করতে চাইছি না তার কারণ বলি তোমাদেরকে। হয়তো আমার সাথে অনেক কিছু খারাপ হয়েছে, হয়তো সেই স্মৃতিগুলো আমি মুছে ফেলতে পারবো না, কিন্তু কোনোদিন আমি নেগেটিভ নিয়ে চলি না। যদি আজকে আমি নেগেটিভ নিয়ে চলতাম না তাহলে আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে আমি পারতাম না। এটা আমি বলতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে একটা মানুষ যখন দেখবে না ভেতর দিক থেকে সব কিছুতে নেগেটিভে গ্রাস করে নেয় না, সে না বেশি দিন বাঁচে না। সে হয়তো নিজের ক্ষতি করে ফেলে, নাহলে অপরের ক্ষতি করে ফেলে, এই করে করে নিজে শেষ হয়ে যায়। আমার মধ্যে এখনো পর্যন্ত সেই চেঞ্জেস কোনোদিন আসেনি যে অপরের ক্ষতি করব বা নিজের কোনো ক্ষতি করবার চিন্তা করেছি। হ্যাঁ, শরীরে কষ্ট আছে, আজ আছে কাল হয়তো ঠিক হয়ে যাবে। তোমরা অনেকেই বলেছো যে বৃষ্টিদি টাকা প্রীতমদাকে বলেছো যে টাকা নিতে, কারণ তোমাদের প্রীতমদা আমাকে সবসময় কমেন্টগুলো পড়ে শোনায় যে বৃষ্টি এরকম বলছে। আমি প্রীতমদাকে বারণ করেছি, প্রীতমদা বারণ তো করেছে, তার আগেও আমি বারণ করেছি তোমাদের প্রীতমদাকে। এখনকার যুগটা তো একটু খারাপ, তোমাদের কাউকে আমি টার্গেট করে খারাপ বলছি না, কিন্তু এখনকার যুগটা একটু খারাপ, সেই খারাপটা তোমাদেরকে বুঝতে হবে। আজকে আমি 1 টাকা কারোর কাছ থেকে যদি নিই না, সে আমাকে 10 আনা কথা শোনাবে। এবার তোমরা বলবে তোমাকে যখন কথা শুনতে হবে সেই চিন্তা করে তুমি এখন সাহায্য নেবে না, না নেব না। এটা সত্যি কথা বলতে প্রীতমের ডিসিশন না, এটা আমার ডিসিশন। আমি চাই, কারণ আমি আমার বাবাকেও দেখেছি, আমার বাবা কোনোদিনও কারোর কাছ থেকে 1 টাকা ধার করে কোনোদিন কিছু করেনি, বা 1 টাকা কারোর মেরে খায়নি। যতটুকু পেরেছে করেছে। আমার বাবার সাথে কোনোদিন কিন্তু খারাপও হয়নি। আমার থেকেও খারাপ সিচুয়েশনে আমার মা ছিল, ঠিক আছে? এটা তোমাদেরকে বলি, আমার থেকেও আমার খারাপ সিচুয়েশনে মা ছিল। আমার বাবা যখন ওখান থেকে আমার মাকে বের করে আনতে পেরেছে, আমি জানি প্রীতম আমাকে ঠিক বের করে আনতে পারবে। তার কারণটাও বলি, কারণ আমার সবসময় জানি আমার বাবা মায়ের আশীর্বাদ আমার মাথার উপর আছে, আজীবন থাকবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমি ঠিক সুস্থ হয়ে যাব, আর সেটা আমি আমার মনের ভেতর থেকে অনেকখানি জোর আছে। তার কারণটা বলি, কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আর আমার প্রীতমের অনেক কিছু স্বপ্ন দেখেছি একসাথে। তো সেই স্বপ্নগুলো আমাদেরকে ধাপে 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 তো পূরণ করতে হবে, কারণ অনেক মানুষের অনেক কথা শুনে রেখেছি। তো সেই কথাগুলো সত্যি হতে দিলে চলবে না। আমাদের ওই কথাগুলোকে ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাইকে দেখাতে হবে হ্যাঁ ভালোবাসা দিয়েও সব কিছু জয় করা যায়, সব সময় টাকা পয়সা দিয়ে সব কিছু জয় করা যায় না, ভালোবাসা দিয়েও কিন্তু ভালো থাকা যায়। আর আমাকে প্রীতম সেই জায়গাটাই দিয়েছে। তোমরা বলছো প্রীতমদা তোমার জন্য কী করছে, প্রীতমদা আমার জন্য কী করছে সেটা আমি জানি। প্রীতমদা যথেষ্ট করছে। এখনকার দিনে 10% পুরুষ মানুষ হয়তো করে না, আমি বলছি না সব পুরুষ মানুষ করে না, কিন্তু খুব কম পুরুষ মানুষ আছে যারা স্ত্রীকে বিছানায় শুয়ে রেখে সেবা করে, সংসার সামলায়, কাজ করে না গো। আমি এমনও পুরুষ মানুষ দেখেছি যে নারীরা মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসছে, আর এদিকে পুরুষরা গায়ে হাত তুলছে, অত্যাচার করছে, আর সেটার নাম দিচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রতি কেয়ার করি, ওই কারণে আমি তোমাকে মানে গায়ে হাত তুলে দিয়েছি, এটা নাকি তাদের অধিকার। আমি সত্যি কথা বলতে ওই অধিকার চিনি না, ওই অধিকার বোধ বুঝি না। তবে হ্যাঁ, তোমাদের প্রীতমদা অনেক চেষ্টা করছে। এখন তোমার প্রীতমদা ঠিক আস্তে আস্তে বাইরে যাওয়ার জন্য প্রিপারেশনও নিচ্ছে। টিকিট বলছো, ট্রেনের টিকিট আমাদের প্রায় 2 সপ্তাহ ধরে কাটা চলছে, কিন্তু তোমরা জানো ভালো করে তৎকালীন টিকিট পাওয়া যায়, কিন্তু তৎকালীন তো মানে কনফার্মেশন থাকে না। তোমরা এটা হ্যাঁ তৎকালীন টিকিট কনফার্ম থাকে না, না
তৎকাল টিকিট কাটলে টিকিট কনফার্ম হয় না। তৎকালীন আমি তো জানি না ব্যাপারগুলো, তাই তৎকালীন টিকিট তো কনফার্ম থাকে না। তো আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে সবসময় মশারি টাঙিয়ে আমি থাকি। আর তৎকাল টিকিট কেটে ইয়েতে ওই মমি করে তুলে ভিড়ের ভাটার মধ্যে আমার না এখন ডাক্তার বলেছে যদি বাইরে নিয়ে যেতেও হয় তাহলে এসিতে মানে খুব মানে ভালোভাবে নিয়ে যেতে হবে, কারণ এতটা জার্নি আমার সহ্য করার মতন তো ক্ষমতা থাকতে হবে। তো সেই কারণে তো তোমাদের চেষ্টা করছে এদিক ওদিক ছোটাছুটি করে যে ট্রেনের টিকিটটা যদি পাওয়া যায়, বাই মিস্টেক না পাওয়া গেলে তখন ফ্লাইটেই কাটতে হবে। আর ফ্লাইটে অনেকজন বলছে যে তৎকালে টিকিট পাওয়া যায়, জিজ্ঞেস করলে আমাদের জানতে হবে না, জিজ্ঞেস করতে হবে না, আমি সবই জানি। মানে কি বলতো আসলে এভাবে মানে হয় না সবকিছু, কারণ ও প্রায় 2 সপ্তাহ ধরে এইদিক ওদিক ছোটাছুটি করছে, প্লাস ও যে অফিসে কাজ করতো সেখান থেকে তারই মানে সুভাষিসদা তারপরে আরও অনেকেই আছে যারা ওকে প্রচুর পরিমাণে হেল্প করছে যে কোথার থেকে যদি একটু টিকিট অ্যারেঞ্জ করে দেওয়া যায়। কিন্তু শিলিগুড়ি থেকে পাওয়া যাচ্ছে না, গেলে তোমাকে ওই সাঁতরাগাছি ওই সব জায়গা থেকে চাপতে হবে। কিন্তু ওখানে এতটা জার্নি করে যাওয়া, আবার ওখানে চাপো, আবার ওখান থেকে তুমি আবার ওখানে বাইরে যাও, অনেকটা চাপ হয়ে যাবে না। তো সেই কারণে এই মুহূর্তে দেখি যদি হয়। আর ফ্লাইটে টিকিটের প্রচুর দাম তোমরা জানো, তো চেষ্টা চলছে। আর হ্যাঁ অবশ্যই আমরা সাহায্য নিচ্ছি না এটা তোমরা ভেবে ভাবছো হয়তো আমাদের প্রচুর অহংকারে, না অহংকার আত্মদম্ভ এগুলো না, এই জিনিসটা না। আসলে কি বলতো ঋণের বোঝা খুব বড় বোঝা। বেশিরভাগ শতাংশ মানুষ ভালোবাসে কিন্তু 0.1% আছে না। তোমরা জানো না আমাদের কাছে কি ধরনের কমেন্ট আসে, আমি তো জানি না, এখন তো কমেন্ট বক্স খুলি না। তবে সেদিনকে না মানে প্রীতমের মনটা খুব ছোট হয়ে গেল। প্রীতম বলছে আমি তো কারোর কাছ থেকে টাকা চাইনি, তাহলে মানুষ আমাকে এরকম কেন কথা বলছে। অনেকে বলছে নেকামো নাটক। তোমরা কি করে বলো জানি না, তোমাদের এত কি করে যে মনে হয় আমি সত্যি জানি না। তখন যেটা হয়েছে সেটাই দেখা, ন্যাকামো লাগলে কিছু করার নেই। কারণ কদিন পর যদি মরেও যায় তখন মানুষ বললো ন্যাকামো মেরে তো শুয়ে আছে, ভিউজ বেড়ে গেলে আবার বেঁচে উঠবে। অনেকে বলছে এমনিই মারছে প্রেগনেন্সির মতো, আবার দেখবে ঠিকই হয়ে যাবে। না ব্যাপারটা তা না, আমরা বাইরে থেকে দেখি আসি। অনেকজন বলে হ্যাঁ কমেন্টগুলো কেন শো করছে না, কমেন্টগুলো শো করে না। যখনই ওদের কিছু অন্য কেউ মানুষের রিপ্লাই দেয় ভালো মানুষরা, তখন ওরা কমেন্টগুলো ডিলিট করে দেয়, সেই জন্য নেগেটিভ কমেন্টগুলো দেখতে পারে না। কমেন্ট ওরকম করে হয় না। আমরা যখন প্রথম শিলিগুড়িতে এসেছিলাম তখন আমি কমেন্ট বক্সে একটা জিনিস করে রেখেছিলাম, সেটা হচ্ছে মানে কিছু ওয়ার্ড যেগুলো তোমরা যদি ইউজ করো সেটা অটোমেটিকলি ইউটিউব থেকে হাইড করে দেয়। এটা যারা ইউটিউব করে তারা জানবে, সবাই জানবে না। মানে কিছু নোংরা কথা, মানে গালিগালাজ, বুঝতে পারছো তো? তার মানে ভাবো যারা কমেন্ট করে তারা কি ধরনের কমেন্ট করে যে তাদের কমেন্টগুলো ইউটিউব থেকেই ডিলিট করে দেয়। তো যাই হোক ওই জন্যই হয়েছে। তো আমার আসল ব্যাপারগুলো তোমরা আশা করছি জেনে গেছো। আমার ভেতরে একটা গর্ভস্থলে একটা ইনফেকশন ধরা দিয়েছে, সেটা ক্যান্সার নাকি হ্যান ত্যান, এখানে এক একজন ডক্টর এক এক রকম কথা বলছে। বায়োপসি রিপোর্ট এখনো হাতে আসেনি। প্লাস আমার মাথায় প্রচুর ব্যথা, তো এইখানে মাথায় প্রচুর ব্যথা, এইরকম ডাবা ফুলে গেছে, সেই ফোলাগুলো ব্যথা করছে। তো তারপরে কিডনিতে স্টোন, আর বলছে কেউ আবার বলছো কখনো কিডনিতে স্টোন বলছো, সিস্ট বলছো, আবার কখনো এটা বলছো। আমার সবগুলোই হয়েছে, কখনো না। তোমরা ভেবে নাও আমার এগুলো সবই হয়েছে। কিডনিতে স্টোন, সিস্ট, হিমোগ্লোবিন কম, ইনফেকশন, এগুলো সবই হয়েছে। ইনফ্যাক্ট আমার ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেলও তখন যখন আমি হসপিটালে ছিলাম তখন আমাকে বলেছিলাম এইটা কোনো যাত্রা বা সিনেমা না, ওই যে অনেকজন বলছে যে নাটকীয় লাগছে। নাটক না, দেখো তাহলে নাটক কি বলবো, কারোর কষ্ট যদি তোমাদের কাছে নাটক লাগে আমার তো কিছু করার নেই। আর আমি না নাটক করছি, প্রীতম নাটক করছে, আমার ছেলেটাও নাটক করছে, এটাই সব থেকে বড় কথা না। যাই হোক, আরও অনেক প্রশ্ন করেছো, কত উত্তর দেব আমি, এখন কমেন্ট বক্স দেখছিও না। আমি একটু সুস্থ হয়ে আসতে চাই, তারপরে সবার উত্তর নাই দেবো একটু করে, ঠিক আছে? আর অনেকে প্রেগনেন্সির ব্যাপারটাও জানতে চাইছো। বাইরে যাচ্ছি, আসি, তারপরে সব খুলে বলবো তোমাদেরকে। আর হুড়োহুড়ি করে কোনো কিছু জানাবো না, জানো তো? মানে কেন বলতে, কারণ
কিছু তো ভুল করেছি। তো যাই হোক, ডক্টর যেগুলো বলছে সেগুলো বললাম। তোমরা বলছো অনেকে যে দিদি তোমার বায়োপসি রিপোর্টে, আমি জানি না কোনো বায়োপসি রিপোর্ট, আর বায়োপসি রিপোর্টের জন্য আর অপেক্ষা করলেও চলবে না। অনেকে বলবে এতদিন তাহলে কেন গেলে না, এতদিন তৎকালীন কোনো টিকিট তো প্রথম কথা পাওয়া যাচ্ছিল না। আর সত্যি কথা বলতে আমাদের নিজেদেরও তো আর্থিক দিক থেকে একটু স্ট্রং হতে হবে। তো সেই কারণে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় কী হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবে। বাইরে গেলে প্রতিদিনই ভিডিওর আপডেট আশা করছি দেওয়া হবে, জেনে যাবে। আরও একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কি ভুলে যাচ্ছি কথাটা। আমার ট্রিটমেন্ট, আমার ওষুধ ওইভাবে আমি খাচ্ছি না, ঠিক আছে? আমাকে ডক্টর যেভাবে বলেছে আমাকে সেভাবেই চলতে হচ্ছে। এখানকার ডক্টরের কথাই চলছি। আমাকে ওই যখন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, মানে আমাকে ডাইরেক্ট ওষুধ দেয়নি, আমাকে ব্যথা আর কমানো যাই ওষুধ দেওয়া হয়েছে আমাকে চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমার খাবার দাবার সব কিছু কিন্তু ডক্টরই লিখে দিয়েছে। সকাল থেকে উঠে রাত অবধি কী কী খাবো, কী কী খাওয়া চলবে, কী কী করা চলবে না, এমনকি ক ঘন্টা পর পর জল খেতে পারবো, সবটাই কিন্তু ডক্টর লিখে দিয়েছে। সেই হিসাবে কিন্তু চলছি আমি। তাই প্লিজ এতটাও মানে মানুষের মধ্যে ঘৃণা ছড়াও না, যাতে অপর মানুষ কষ্ট পায়। এইটুকুই বলার ছিল। তোমরা ভিতরের কথা বুঝতে পারো না, আশা করছি আমি ক্লিয়ার করে বলতে পারলাম। এরপরও যদি কিছু মানুষ বলো যে না আমরা বুঝতে পারিনি তোমার কি হয়েছে, আমার আর কিচ্ছু বলার নেই গো। এবার তোমরা নিজেদের মতো করে তাহলে ভেবে নাও কি হয়েছে। এইটুকুখানি। সবাই একটু ঠাকুরকে দেখো যাতে ডাক্তার দেখিয়ে আসি ভালোভাবে সুস্থভাবে।